দশম শ্রেণীর ছাত্ররা, আমাদের আজকের ফিনান্স ব্যাংকিং আলোচ্য বিষয় হলো একাদশ অধ্যায় ফিনান্স ব্যাংকিং এর ব্যাংকের হিসাব। এই ব্যাংকের যে হিসাব যে অধ্যায়টা আছে ব্যাংকের আমানত, তাই না? ব্যাংকের আমানত বা ব্যাংকের হিসাব বলে থাকি চ্যাপ্টারটা। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, বুঝতে পারছো? এবং এইটা নিয়ে আমরা গত ক্লাসে বোধহয় কিছু কিছু বিষয় আলোচনা হয়েছিল, যেমন ব্যাংক আমানতের উদ্দেশ্য, গুরুত্ব, ব্যাংক আমানতের ধারণা, ঠিক আছে? এই বিষয়গুলো আমরা মোটামুটি পড়েছিলাম। তো পড়ার পরে আজকে মোটামুটি যে বিষয়গুলো আমাদের খুব ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে ব্যাংক হিসাব প্রকারভেদ। মনে রাখবা এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, মানে একেবারে বলা যায় যে ক্রিম যে পার্টটুকু, সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটুকু, সেটাই কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয়। সেটা হলো কি আমাদের ব্যাংক হিসাবের প্রকারভেদ। তো আমি তোমাদের একটু আগে দেখো বলছে ব্যাংকের আমানত। আমানত বলতে আমরা আগের দিন আমরা দেখেছি যে আমানত বলতে ব্যাংক বিভিন্ন কি করে, হিসাব খোলার মাধ্যমে জনগণের কাছ থেকে টাকা সংগ্রহের যে প্রক্রিয়া, এটাকে আমরা বলি ব্যাংক আমানত। কি বলি? ব্যাংক আমানত। তো ব্যাংক বিভিন্ন হিসাবের মাধ্যমে কি করে, জনগণের কাছ থেকে আমানত হিসেবে টাকা গ্রহণ করে। স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। নামটা এডিট করে সালাম দেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি কে সালাম দিলেন, ঠিক আছে? তো যেটা বলছিলাম সেটা খুব গুরুত্বপূর্ণ সহকারে মনে রাখো যে এই যে ব্যাংক হিসাব, এই ব্যাংক হিসাবগুলো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা ব্যাংকের যেমন তহবিলটা গঠন করতে গেলে যে জিনিসগুলো দরকার, ঠিক আছে, সেটা হলো হিসাব। আর এই হিসাবের মাধ্যমে ব্যাংক কি করে, তার প্রয়োজনীয় তহবিল আমানত হিসেবে সংগ্রহ করে। আমানত বলতে তো আমরা বুঝি ডিপোজিট, ইংলিশে বলি কি, সরি হিন্দিতে বলি ডিপোজিট নাকি, আর আমরা বাংলায় বলি আমানত। যার যার করে দেয় মানুষ খেয়ানত, কিন্তু ব্যাংক কখনো কি আমানতের খেয়ানত করে না। আমরা কি করি, ব্যাংকের কাছে টাকা জমা রাখি, ব্যাংকে সেটা খেয়ানত করে? উপায় নেই, আইনের বলে সে আর খেয়ানত করতে পারে না, ঠিক আছে? কারণ বলো তো, কারণ হলো ব্যাংক শুরু করার আগেই কেন্দ্রীয় ব্যাংক, ওই যে যে লোক ব্যাংক শুরু করতে গেলে কেন্দ্রীয় ব্যাংক কি করে জানো? যে ব্যাংক শুরু করতে যাচ্ছে বা যে ব্যাংক গঠন করতে যাবে, তাদের তো টাকা পয়সা একেবারে কম থাকে নাকি? তো তাদের আগে শর্ত দেয় যে কমপক্ষে 400 কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকে তহবিলে জমা রাখতে হবে, তারপরে তুমি ব্যাংকিং ব্যবসা শুরু করতে পারবে। এটা কি কেন্দ্রীয় ব্যাংকের কি একটা শর্ত? তাহলে মোটামুটি সে কি করে, 400 কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের কাছে কি জমা রেখে তারপরে কি বাকিটা কাজকর্ম শুরু করতে হবে, মানে কি ব্যাংকিং ব্যবসা শুরু করতে হবে। তাহলে বুঝতে পারছো? তাহলে এই হচ্ছে মূলত তাদের ইনভেস্টমেন্ট। এরপরে কি জনগণের কাছ থেকে কি টাকা সংগ্রহ করে, এক শ্রেণী মানুষের কাছ থেকে তুমি আমি নিরাপত্তার জন্য টাকা রাখি, কারণ বেশি টাকা রাখলে কি করতে পারে, যে কোনো সময় চোরে চুরি করে নিতে পারে, ঠিক আছে? আর ঢাকা শহরে অলিতে গলিতে মোটামুটি কি কৌশিকের মতো লোকের তো অভাব নেই, তাই না? চুল কোকড়া এসে মোটামুটি কি করবে। আমি কি করলাম স্যার? আরে না, বলছি মানুষ তো, তুমি তো মানুষ, তো বলছি এরকম এসে বলবে কি যে স্যার দেখেন আমার একটা প্যান্ট ছিঁড়ে গেছে, টাকা দেন তো, বুঝলি? বলে তোমার প্যান্ট ছিঁড়ে গেছে, আমি টাকা দিব কেন? আর তখন কি বলবে জানো? হ্যাঁ বেটা টাকা দিবি না, দেখছি সেটা কি আনছি, খেলনা। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে ভাই, যা আছে লয়ে যান। বিষয়টা এমন। তো এরকম ব্যাপার। আমি জাস্ট মজা করলাম এটা নিয়ে, তুমি আবার অন্য কিছু মনে করো না। কৌশিক কে বললো না স্যার, না, ঠিক আছে, এটা আমি নিয়নকেও বলতে পারতাম, শাহিনকেও বলতে পারতাম, তাই না? আমি কৌশিককে বললাম। তা যাই হোক, যেটা বলছিলাম, এই যে ব্যাপারগুলো আছে সেটা হলো কি আমাদের আমানত। তো এই আমানত সংগ্রহ করতে হয় ব্যাংকের বিভিন্ন হিসাবের মাধ্যমে। কিসের মাধ্যমে বাবা? হিসাবের মাধ্যমে। ব্যাংকের হিসাবকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায় আবির? প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমটা আছে কি চলতি হিসাব, যেটাকে আমরা বলি কারেন্ট অ্যাকাউন্ট। তারপরে বলি কি সঞ্চয় হিসাব, যেটাকে আমরা বলি সেভিংস অ্যাকাউন্ট। আর কি একটা আছে স্থায়ী হিসাব, যেটাকে আমরা বলি ফিক্সড ডিপোজিট। ঠিক আছে, কি বলি? ফিক্সড ডিপোজিট। আচ্ছা, এবার আমরা এগুলো নিয়ে একটা একটা করে বিশ্লেষণ করি। তো এটা নিয়ে আমি পরে আলোচনা আছে বিস্তারিত, সেটা আমরা পড়ি। এই তিন ধরনের হিসাব ছাড়া এই তিনটা আছে প্রধান হিসাব, মানে কমন এই তিনটা হিসাব আছেই আমাদের। এছাড়াও কি আরো অন্যান্য কি হিসাব আছে, যেমন আছে স্কুল সঞ্চয় হিসাব, বীমা সঞ্চয় হিসাব, বৈদেশিক মুদ্রা সঞ্চয় হিসাব, ঠিক আছে, ডিপোজিট পেনশন স্কিম হিসাব, ঋণ আমানত হিসাব, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট, RFCD।
এই বিষয়গুলো আরো কি কিছু হিসাব আছে সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করি, ঠিক আছে? তো সবার আগে আমাদের যে বিষয়টা আলোচনা করা দরকার সেটা হচ্ছে চলতি হিসাব। চলতি হিসাব আমি বলবো তোমরা একজন পড়ো, তারপরে যে কথাগুলো খুব গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আমি তোমাদেরকে মার্ক করে দিব, ঠিক আছে? সেই জিনিসগুলো খুব সুন্দর করে পড়বা এবং মনে রাখবা এখান থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন যেমন আসে, এমসিকিউ কি সেরকম আসে, ঠিক আছে? এইখান থেকে তোমার অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই, ঠিক আছে? এই চ্যাপ্টার পরীক্ষায় থাকা মানেই এখান থেকে হিউজ অ্যামাউন্টের একটা প্রশ্ন তুমি পাবেই। আবার এমনও হয় যে এই চ্যাপ্টার রিলেটেড অনেক সবকিছুই মোটামুটি এর সাথে রিলেটেড আছে, সবকিছু এর সাথে মোটামুটি কি অনেক কিছুই প্রশ্ন করা যেতে পারে, কথা বুঝছো? তো আমরা চলতি হিসাবটা পড়ো, নিয়ন পড়ো। জি স্যার। যে হিসাবের মাধ্যমে প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা রাখা যায় এবং প্রয়োজন মতো চাহিদা মাত্র যতবার খুশি টাকা উত্তোলন করা যায় তাকে চলতি হিসাব বলে। আচ্ছা ব্যবসায়ী পড়ো, তুমি পড়ো। ব্যবসায়ীদের জন্য এই হিসাব সুবিধাজনক এবং এই হিসাবে সাধারণত কোনো সুদ প্রদান করা হয় না। এই হিসাবে জমাতিরিক্ত টাকা উত্তোলন করা যেতে পারে। আচ্ছা এখানে কথা একটু মন দিয়ে শুনতে হবে। তাহলে চলতি হিসাব যেটাকে আমরা বলছি কারেন্ট অ্যাকাউন্ট, এই কারেন্ট অ্যাকাউন্টের মধ্যে মূল ব্যাপার কারেন্ট মানে কি বলতো? কে বলতে পারবো কারেন্ট মানে কি? যা শক দেয় স্যার চলতি, মানে চলতে আছে যেটা স্যার। স্যার চলতে আছে। চলতি। তাহলে আমাদের বলেন না, আমরা বলি না কারেন্টে ধরছে, বলো তাহলে ওটা কি? ওটা কারেন্ট বলে? ওটা বলে কি ইলেকট্রিসিটি, বিদ্যুৎ। তো ব্যাপার আছে আমাদেরকে অনেক কিছু এরকম অনেক কমন কি আমরা অনেক সময় মিস্টেক করে থাকি। তো কারেন্ট মানে কি? জিনিসটা চলতেছে, চলমান, ঠিক আছে? তো এই যে কারেন্ট হিসাব বা কারেন্ট অ্যাকাউন্ট যেটা আমরা বলছি, এই হিসাবটা হচ্ছে কি আমাদের চলমান হিসাব। এর ব্যাপারটা এমন যে ইচ্ছা করলে তুমি দিনে বা যতক্ষণ ব্যাংক খোলা থাকবে ততবার তুমি টাকা জমা দিতে পারবা, ততবার তুমি টাকা উঠায় আনতে পারবা, কথা বুঝতে পারছো? মানে লেনদেন কি, লেনদেন কি তুমি প্রতিনিয়ত করতেই থাকবা যে হিসাবের মাধ্যমে যতবার খুশি টাকা জমা দিতে পারবা, যতবার খুশি কি টাকা উত্তোলন করতে পারবা। এই ধরনের হিসাবকে আমরা বলি কি হিসাব? চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্ট, কথা কি বুঝতে পারছো? এবং এই হিসাবটা সুবিধাজনক সবচেয়ে বেশি কাদের জন্য জানো? ব্যবসায়ীদের জন্য। কারণ কি ব্যবসায়ীদের প্রতিনিয়ত প্রচুর পরিমাণে অনেক টাকা লেনদেন করতে হয়, ঠিক কিনা? তুমি আমি কি দিনে কি 20 লাখ টাকা লেনদেন করি? করি না। কিন্তু একজন ব্যবসায়ীকে কি দিনে এমনও হয় কোটি কোটি টাকারও তাদের কি লেনদেন করতে হচ্ছে। তাহলে এই যে তাদের লেনদেনের পরিমাণ কি, টাকার অ্যামাউন্টও যেমন বড় এবং লেনদেনের পরিমাণ কি সংখ্যাটাও বেশি। কোন কোন প্রতিষ্ঠান যারা কি ব্যাংকের মাধ্যমে লেনদেন করে সারাদিন টাকা দিয়ে কি করতেছে তারা চেক ছাড়তেছে, আবার কি সারাদিন তারা কি করছে টাকা রিসিভ করতেছে, এরকম হচ্ছে না? তাহলে এদের জন্য কি ব্যবসায়ীদের জন্য এই হিসাবটা বেশি সুবিধাজনক এবং এই হিসাবে সাধারণত কোনো সুদ প্রদান করা হয় না। ব্যাংকে টাকা জমা রাখলে সাধারণত কি অনেক সময় সুদ প্রদান করা হয়, কিন্তু ব্যাংকের এই টাকা জমা দিল মানে এই হিসাবে টাকা জমা রাখলে ব্যাংক কোনো সুদ প্রদান করে না, কথা বুঝতে পারছো? বরং আরো চার্জ কেটে নেয়। আরেকটা কথা বলছে দেখো, এই হিসাবে ব্যাংক জমাতিরিক্ত টাকা উত্তোলন করা যেতে পারে। এবার ব্যাংক জমাতিরিক্ত বলতে কি বুঝি আমরা বলো তো? আবির বলো স্যার তো ব্যাংক ব্যাংকে জমা যা আছে তার থেকে আমি উত্তোলন করতে পারবো। কেমনে হয় বলো তো, কিভাবে মানে সম্ভব? স্যার আমার ব্যাংকে আমার এটা ব্যাংক দিয়ে দিবে, আমার পক্ষ থেকে ব্যাংক দিয়ে দিবে, পরে আমার থেকে এটা সুদ সহ নেবে। তোমার কাছে সুদ সহ নিবে, তাই তো? হ্যাঁ আচ্ছা আর স্যার। আর কে বলতে পারবে এটা? কৌশিক ছাড়া আর কে পারবা না? হানিফ পারবা না? নিয়ন পারবা না? এটা কিন্তু অনেকবার আমি আলোচনা করেছি, ঠিক আছে? এটা কিন্তু কি আমি অনেকবার আলোচনা করেছি। আচ্ছা আমি বলি, কৌশিক যে কথাটা বলছে কথাটা ঠিক আছে, যে আমাদের যে ব্যাংকে যে টাকাটা কি জমা আছে তার থেকে বেশি টাকা যদি আমরা কি উত্তোলন করে নিয়ে আসি, এটাকে আমরা ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক জমাতিরিক্ত বলে থাকি, তাই তো?
তো একটা জিনিস তোমরা ভালো করে খেয়াল করো, ব্যাংক তোমার মনে করো ব্যাংকের কাছে জমা আছে 50,000 টাকা, তুমি উঠায় আনলে ধরো 70,000 টাকা, ব্যাংকে তোমাকে এমনি এমনি দিবে? ব্যাংকে না। তোমাকে কিন্তু এমনি এমনি দিবে না, দিবে বলো? আচ্ছা, তাহলে কি করতে হবে বলো তো? ব্যাংকের সাথে প্রথম কথা, ব্যাংক তোমার সম্বন্ধে ভালো জানতে হবে, ব্যাংকের তুমি একজন কি ভালো কাস্টমার হতে হবে, না হলে কি ব্যাংক তোমাকে এই সুযোগ দিবে না, দিবে? তুমি যদি টাকা নিয়ে কি আর না দাও, তাহলে ব্যাংকের সাথে কি তোমার লেনদেনটা সেরকম থাকতে হবে। আচ্ছা, পাশাপাশি ব্যাংক কি এমনি এমনি তোমাকে দিবে না, সাময়িকভাবে টাকা দিলেও ব্যাংক কি করবে, পরবর্তীতে তারপরে কি সুদ চার্জ করবে। এই ধরনের হিসাবকে আমরা বলে থাকি কি চলতি হিসাব, এবং এটাকে আমরা বলি ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংকে যে টাকাটা জমা আছে, ব্যবসায়ীদের কি সাধারণত কি ব্যাংক এরকম সুযোগ দিয়ে থাকে। ধরো ব্যাংকে তার জমা আছে 70 লাখ টাকা, কিন্তু তাকে 1 কোটি টাকা এখনই পে করতে হবে, সে 1 কোটি টাকা চেক লিখে দিল, ব্যাংক থেকে 1 কোটি টাকাই দিয়ে দিল, 30 লক্ষ টাকা দেয়, কিন্তু সাথে সাথে তাকে কি করলো, লোন দিয়ে দিল। এবার ব্যবসায়ী কি করলো, পরের দিন আবার টাকা পেলো কি 2 কোটি টাকা, আবার ব্যাংকে ঢোকাই দিল, দিলে আবার ব্যাংক জমাতিরিক্তটা কেটে গেল, কেটে যায় 1 কোটি 70 লাখ টাকা থাকলো তার অ্যাকাউন্টে। বুঝতে পারছো বিষয়টা? এমন আর কিছু না। এইটা হলো আমাদের কি চলতি হিসাব। এবার আবির পড়ো তো, আবির সঞ্চয় হিসাবটা পড়ো। জি স্যার। যে হিসাবের মাধ্যমে প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা রাখা যায়, কিন্তু সপ্তাহে শুধু 2 বার বা নিয়ম অনুযায়ী টাকা উত্তোলন করা যায়, তাকে সঞ্চয়ী হিসাব বলে। এই কথাটা একটু ভালো করে আগে শুনে নাও, যে যে হিসাবের মাধ্যমে কি প্রতিদিন বা সপ্তাহে যতবার খুশি টাকা জমা রাখতে পারবা, ঠিক আছে, কিন্তু কি সপ্তাহে 2 বার, এটা আগে নিয়ম ছিল, ঠিক আছে, যে সপ্তাহে তুমি 2 বার বেশি টাকা উত্তোলন করতে পারবে না সঞ্চয় হিসাবে বা নিয়ম অনুযায়ী। নিয়ম অনুযায়ী মানে কি, আবার এক ব্যাপার আছে সঞ্চয় হিসাবে, ঠিক আছে। আগে এমন ছিল যে 1 লক্ষ টাকার বেশি তুমি কি একবারে উত্তোলন করতে পারবে না, বা 50,000 টাকার বেশি উত্তোলন করতে গেলে ব্যাংকে আগে 2 দিন আগে জানাইতে হবে। বুঝতে পারছো? এরকম কিছু বিধিনিষেধ একসময় ছিল, এখন সেগুলো একটু শিথিল হয়েছে। তো এই ধরনের হিসাবকে বলা হয় কি সঞ্চয় হিসাব। এখানে কম টাকার লেনদেন হয় এবং কি বেশি টাকা জমা দেওয়া যায়, কিন্তু টাকা উত্তোলনের সময়টা কম, ঠিক আছে। মানে টাকা উত্তোলন কি এত ঘন ঘন করা যায় না, দিনে 10 বার টাকা উত্তোলন করতে পারবা না, বিষয়টা এমন, ঠিক আছে। তারপর বড় আবির। সাধারণত অব্যবসায়ী নির্দিষ্ট আয়ের জনগণ সঞ্চয়ের উদ্দেশ্যে এই হিসাব খুলে থাকে। আচ্ছা, এই জায়গাটা একটু শোনার কথা মন দিয়ে। সাধারণত অব্যবসায়ী, এই জায়গাটা একটু আমি বলবো এর সাথে একটু অ্যাড করা উচিত ছিল, অব্যবসায়ী প্রতিষ্ঠান, ঠিক আছে। আরেকটা বলছে কি নির্দিষ্ট আয়ের জনগণ, ঠিক আছে। অবশ্যই প্রতিষ্ঠান হতে পারে, আবার কি নির্দিষ্ট আয়ের জনগণ সঞ্চয়ের উদ্দেশ্যে হিসাব করে থাকে, মানে যে যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান কি করে না, ব্যবসা করে না, এবং যাদের আয় নির্দিষ্ট, অসীম আয় না, ঠিক আছে, এরা এই সঞ্চয় হিসাবটা করে। যেমন একজন চাকরিজীবী, সে মাসে 30,000 টাকা বেতন পায়, ঠিক আছে। এবার কি করলো, তার সংসার খরচ টরচ করে এদিক ওদিক করে সে 25,000 টাকা খরচ করলো, 5,000 টাকা কি করলো, সে অ্যাকাউন্টে জমা রাখলো। তাহলে এই ব্যক্তির আয় কিন্তু নির্দিষ্ট, নাকি? তাহলে এই ধরনের ব্যক্তিরা, একজন ছাত্র, একজন গৃহিণী, তাদের আয় কি নির্দিষ্ট না? বাবা যদি কি পকেট থেকে টাকা দেয় তাহলে কি চলা যাবে, নাহলে কি চলা যাবে না। ছাত্র তো ব্যাপারটা এমন, নাকি? তো এইটাকে আমরা বলি কি, কি বলতো, এটাকে আমরা বলি সঞ্চয় হিসাব। এবং তার আছে অব্যবসায়ী এবং কি নির্দিষ্ট আয়ের জনগণ, ঠিক আছে। তারপরে বড় বড় আবির। এই হিসাবে এই হিসাবে ব্যাংক স্বল্প হারে সুদ প্রদান করে থাকে। আচ্ছা, এই কথাটা ভালো করে খেয়াল রাখবো। এই হিসেবে ব্যাংক স্বল্প হারে সুদ প্রদান, যে ব্যাংক সুদ দেয় কিন্তু কি স্বল্প হারে। ব্যাংক কি তবে করে? আজকাল কোনো ব্যাংক টাকা জমা বা তোলার ব্যাপারে নিয়ন্ত্রণ করছে না। হ্যাঁ দেখ, কোনো কোনো ব্যাংক, যে ব্যাংকগুলো সার্ভিস এখন অনেক বেশি ভালো দিতে চায়, তারা কিন্তু এখন কি এই সেভিংস হিসাবে কি টাকা জমা বা তোলার বিষয়ে কি তেমন নিয়ন্ত্রণ করছে না। এটা কারো কারো এটা একটু করছে, শিথিল করছে, আমি যেটা বললাম। এবার আসো স্থায়ী হিসাব, ফিক্সড ডিপোজিট, এটা পড়বা, কৌশিক পড়ো। জি স্যার। স্থায়ী হিসাব একটি নির্দিষ্ট সময় বা মেয়াদের জন্য যে হিসাব খোলা হয় তা স্থায়ী বা ডিপোজিট বলে। এই স্থায়ী হিসাব বা সাধারণত ফিক্সড ডিপোজিট বলে, হ্যাঁ। স্থায়ী পড়ো। হিসাবে সাধারণত 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর ইত্যাদি মেয়াদের জন্য টাকা জমা রাখা হয়। আচ্ছা, এই এই হিসাবে পর্যন্ত অপেক্ষা ব্যাংক করো, অপেক্ষা করো, অপেক্ষা করো, আমাকে বলতে দাও এবার। কথা কিন্তু খুব মন দিয়ে শুনতে হবে জায়গাটায়।
সেটা হচ্ছে কি একটা নির্দিষ্ট সময় বা মেয়াদের জন্য যদি কোনো হিসাব খোলা হয় এটাকে আমরা বলি কি ফিক্সড ডিপোজিট বা স্থায়ী হিসাব। এটা সিস্টেমটা কেমন আমি তোমাদের বলি। ধরো তোমার বাড়িতে তোমার বাবা বা তোমার পরিচিত ধরো কোনো একজন ব্যক্তি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। তো তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করার পরে উনি এককালীন ধরো 20 লক্ষ টাকা পেলেন। কয় টাকা পেয়েছেন? 20 লক্ষ 20 টাকা। লক্ষ টাকা। এই 20 লক্ষ টাকা উনি কি করলেন? একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা দিলেন। সেখানে শর্তটা এমন যে 20 লক্ষ টাকা ওইখানে জমা রাখলে 7 বছর পরে সেটা 40 লাখ হয়ে যাবে। কত হয়ে যাবে? অনেক ব্যাংকে কিন্তু আছে 7 বছরে 8 বছরে কি করে টাকা দ্বিগুণ দিয়ে দেয়। বুঝতে পেরেছো? এই যে টাকা তিনি কি করলেন ওখানে জমা দিলেন, এইটাকে সাধারণত বলা হয় কি ফিক্সড ডিপোজিট, স্থায়ী হিসাব। কি বলি? ফিক্সড ডিপোজিট, স্থায়ী হিসাব। স্থায়ী হিসাব। এখন বলছে দেখো স্থায়ী হিসাব সাধারণত 1 মাস হতে পারে, 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর, কেন 20 বছর পর্যন্ত হতে পারে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, বিভিন্ন মেয়াদ হতে পারে। জি স্যার। কিন্তু খেয়াল রাখবে একটা কথা, স্থায়ী হিসাব সর্বনিম্ন হতে হবে 1 মাসের জন্য, কমপক্ষে 1 মাসের কম হবে না, কখনোই হবে না। স্থায়ী হিসাব কি কখনো 1 মাসের কম হবে না। তারপরে আসো এরপরের লাইনটা পড়ো। এই হিসাবে ব্যাংক উচ্চ হারে সুদ প্রদান করে, তবে এটা শোনো, মেয়াদ এটা শোনো শোনো শোনো। এই হিসাবে ব্যাংক উচ্চ হারে সুদ প্রদান করে, তার মানে যতগুলো হিসাব আছে, চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব, এর মধ্যে সবচেয়ে বেশি হারে সুদ প্রদান করে কোন হিসাবে? স্থায়ী হিসাব। ফিক্সড ডিপোজিটের। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, মেয়াদ তুই আগে এটা পড়ো। মেয়াদ পূর্তির আগে গ্রাহক তার টাকা উত্তোলন করতে পারে না, তবে বিশেষ প্রয়োজনে উত্তোলন করতে পারবে, তবে এক্ষেত্রে গ্রাহক কোনো সুদ পাবে না। আচ্ছা, তাহলে বলছে কি যে সাধারণত কি মেয়াদ পূর্তি, ধরো এই যে 7 বছরে টাকা দ্বিগুণ দিবে এরকম কথা বলা আছে। যদি কি মেয়াদ শেষ হয়ে যায়, মেয়াদের আগে কি সে টাকা পাবে না। ঠিক আছে, সাধারণত উত্তোলন করতে পারে না, তবে বিশেষ প্রয়োজনে কি সে যদি উত্তোলন করতে চায় তাহলে কি সে উত্তোলন করতে পারবে। এক্ষেত্রে কি গ্রাহক কি কোনো সুদ পাবে না, গ্রাহক কি কোনো সুদ পাবে না। কথা কি বুঝতে পারছো? আবার অনেক জায়গায় আবার কি কিছু কিছু সুদ দেয়, সেটা তাদের ব্যাপার। কিন্তু হিসাব অনুযায়ী কি মেয়াদের আগে টাকা ভেঙে ফেললে শুধু ওই এইটাই পাবে। ঠিক আছে, এবার চলে যাও স্থায়ী হিসাব। ও এটা 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 পড়ো, এটা পড়ো। ও এটা হয়ে গেছে না? স্কুল সঞ্চয় হিসাব। আচ্ছা, স্কুল সঞ্চয় হিসাব। এবার আমাদের পড়তে হবে এই সিফাত কই, সিফাত, সিফাত পাটোয়ারি জি স্যার। পড়ো, স্কুল সঞ্চয় হিসাব পড়ো। স্কুল সঞ্চয় হিসাব। হুম, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সঞ্চয়ের প্রবণতা বৃদ্ধির উদ্দেশ্যে এ জাতীয় হিসাব খোলা হয়। শিক্ষার্থীরা তাদের সঞ্চিত টাকা এই হিসাবে জমা রাখতে পারে। আচ্ছা, স্কুল সঞ্চয় হিসাব আমাদের সাধারণত ওই যে 1960 সালের দিকে আমাদের দেশে একবার কি শুরু হয়েছিল, কিন্তু তখন কি ছাত্রদের হাতে টাকা থাকতো? তখন টাকা থাকতো না, বুঝছো? এখন তোমাদের হাতে যেমন অগাধ টাকা পয়সা, বাবাও টাকা দেয়, আবার ফ্রি ফায়ার খেলেও টাকা আয় করো নাকি? তখন তো আর এগুলো ছিল না। আবার তোমাদের আবার কি সে অনেকের আয়ের পথ বন্ধ হয়ে গেছে নাকি? ফ্রি ফায়ার পাবজিতে দিছে বন্ধ করে দিছে না? হ্যাঁ, তো মোটামুটি অবস্থা আরো স্যার। খারাপ। হ্যাঁ, না এখনো চলতে হয় আছে? না স্যার। এখন হয়নি? চলতেছে স্যার। চল, না স্যার, বন্ধ করেনি স্যার। বন্ধ করবে নাকি? হাইকোর্টে রিট দিছে এটা নিয়ে। আচ্ছা স্যার, স্কুল সঞ্চয় হিসাব স্যার আমরা ব্যাংকে গেলে আমাদের করতে দিবে? বুঝি না। স্যার স্কুল সঞ্চয় হিসাব আমরা যদি ব্যাংকে যাই তাহলে করতে দিবে? স্কুল সঞ্চয় হিসাব ব্যাংকে, মূলত কি ব্যাংকে তুমি করলে সেটা স্কুল সঞ্চয় হিসাবে না। স্কুল সঞ্চয় হিসাবটা মানে কি স্কুল থেকে সঞ্চয় করা হবে। কথা কি বুঝতে পারছো? মূলত জি স্যার। স্কুল কলেজের শিক্ষার্থীদের সঞ্চয় প্রবণতা সৃষ্টির লক্ষ্যে তোমার নামে কি করা হবে, অ্যাকাউন্ট খোলা হয়। ঠিক আছে, এবং তুমি কি দেখো, তুমি টিফিনে তুমি প্রতিদিন 50 টাকা করে টিফিনে আনো, এনে তুমি প্রতিদিন কি করলে ওই তোমার নামে একটা কি থাকবে, দেখা যাচ্ছে একটা থাকলো, একটা তোমার নামে একটা ওই কি বলে ছোট মাটির ব্যাংক থাকলো বা কিছু থাকলো, ওতে তুমি টাকা জমালে। বুঝতে পারছো? জি স্যার। এবার উম, সপ্তাহ শেষে ধরো তোমার 100 টাকা জমা হলো, 200 টাকা জমা হলো, সেটা কি হলো, আবার ব্যাংকের লোকজন এসে নিয়ে গেল, এন্ট্রি করে নিয়ে গেল। বুঝতে পারছো? এই ধরনের হিসাব বলা হয় স্কুল সঞ্চয় হিসাব। কথা স্যার কি লাভ বুঝতে দিবে পারছো? না স্যার?
হ্যাঁ, লাভ তো অবশ্যই দিবে, দিবে না কেন? সঞ্চয় হিসাব না, লাভ দিবে। সিফাত, বীমা সঞ্চয় জি হিসাব স্যার। পড়ো। জি স্যার। বীমা সঞ্চয় হিসাব, এই হিসাবের মাধ্যমে সঞ্চয় হিসাব এবং জীবন বীমারও সুবিধা পাওয়া যায়। হুম। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আমানতকারী উক্ত হিসাবে জমা রাখতে হয়। উক্ত জমা টাকার উপর প্রাপ্ত সুদের কিছু অংশ হতে প্রিমিয়াম বাদ দেওয়ার পর আমানতকারীর নামে মোট অঙ্কের বীমা করা হয় এবং গ্রাহক উক্ত বীমার সুবিধা ভোগ করে। তাহলে খেয়াল করছো, যে হিসাবের মাধ্যমে কি সঞ্চয় হিসাব ও জীবন বীমার উভয় সুবিধা পাওয়া যায়, এটাকে বলা হয় বীমা সঞ্চয় হিসাব। কি হিসাব? বীমা সঞ্চয় হিসাব। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখানে বলছি কি নির্দিষ্ট পরিমাণ অর্থ কি করে ব্যাংকের কাছে যখন জমা দেয়, উক্ত জমা টাকা পরে কি প্রাপ্ত কিছু সুদ, যে সুদটা পাবে তার থেকে কিছু প্রিমিয়াম বাদ দেয় এবং মোট আমানতকারীর নামে কি করে এটা বীমা করা হয়, এবং ওই গ্রাহক কি করে ওই বীমার সুবিধা ভোগ করে। ঠিক আছে, এরপরে এটা পড়ো। শাহিন কই? শাহিন পড়ো, 6 নম্বরটা পড়ো শাহিন। স্যার আমাদের স্কুল সঞ্চয় হিসাব নাই। না রে বাবা, স্কুল থেকে তো স্কুল সঞ্চয় হিসাব করে না, এটা করে ব্যাংক থেকে। কথা বুঝতে পারছো? জি স্যার। শাহিন কোথায়? হ্যাঁ স্যার। শাহিন পড়ো। হ্যাঁ স্যার বলেন। জি, কোনটা স্যার? আপনি বলেন তো, আমি 6 কোথায় নাম্বারটা? কোথায় কোথায় পড়তেছিলাম আমরা, সেখানে পড়েন। 6 নাম্বারটা হ্যাঁ, 6 নম্বর এখন পড়েন। পড়বো হ্যাঁ, পড়েন। স্যার। বৈদেশিক মুদ্রা স্থায়ী হিসাব। হ্যাঁ। বৈদেশিক মুদ্রা অর্জনকারী যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এই জাতীয় হিসাব খুলে থাকে। এই জাতীয় হিসাবে একমাত্র বৈদেশিক মুদ্রা লেনদেন হয়ে থাকে। আচ্ছা, এই যে কথা খুব ভালো করে খেয়াল করো। তাহলে বৈদেশিক মুদ্রা স্থায়ী হিসাবে কি হলো? শুধুমাত্র যে সকল প্রতিষ্ঠান বৈদেশিক মুদ্রা অর্জন করে, যে সকল প্রতিষ্ঠান কি বৈদেশিক মুদ্রা অর্জন করে, এরা কি করে এই ধরনের হিসাব খুলে থাকে। আচ্ছা, এখানে শুধুমাত্র কি বৈদেশিক মুদ্রারই লেনদেন হয়ে থাকে। হয়ে থাকে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এরপরে চলে আসো ডিপোজিট পেনশন স্কিম হিসাব। এটা আমাদের রাতুল নামে মনে হয় একটা ছেলে আসছিল, আছে নাকি? দেখো তো রাতুল। আসি স্যার, আসি। রাতুল, এটা পড়ো, ডিপোজিট পেনশন ঋণ স্কিম। আমার 7 নম্বর ডিপোজিট। জি। ডিপোজিট পেনশন স্কিম হিসাব, এই হিসাবের মাধ্যমে প্রতি মাসে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়। হুম। এভাবে দীর্ঘমেয়াদে টাকা জমা করে এবং মেয়াদ শেষে এককালীন ভিত্তিতে সুদ সহ সকল টাকা ফেরত দেওয়া হয়। ফেরত দেওয়া হয়, হ্যাঁ। পড়ো। প্রতি মাসে 100, 200, 500 টাকা থেকে যে কোনো অঙ্কের সাপ্তাহিক বা মাসিক জমা একটি নির্দিষ্ট সময়ান্তে সুদসহ জমাকারীকে ফেরত দেওয়া হয়। হুম। মুদ্রা বিনিয়োগকারীদের জন্য এটি একটি বিশেষ গুরুত্ব বহনকারী হিসাব হিসেবে পরিচিত। আচ্ছা, আমি তোমাদের এবার একটু বলি, শোনো। ডিপোজিট পেনশন স্কিম এর সংক্ষিপ্ত আছে ডিপিএস। কি সংক্ষিপ্ত? কি ডিপিএস। বলো তো, কারো বাড়ি ডিপিএস নেই? আছে কারো বাড়ি? স্যার আমার মা করছে। তো মা করছে, এরকম জি দেখবা স্যার, আছে স্যার। আছে। প্রায় প্রত্যেকের মা বাবা এরকম কি ডিপিএস করছে। এই ডিপিএস এর পুরো মিনিংটা হলো ডিপোজিট পেনশন স্কিম। এইটা বললে দেখবা তোমার সাথে মিলেই যাবে। দেখবা তোমার বাড়ির তোমার আত্মীয় স্বজন কেউ না কেউ ডিপিএস করে আছে। কি করে? প্রত্যেক মাসে কি করে একটা টাকা, নির্দিষ্ট পরিমাণ টাকা কি করে কিস্তিতে কিস্তি জমা রাখে প্রত্যেক মাসে বা সপ্তাহে। এরকম অনেক সময় কি টাকা জমা রাখে, রাখার পরে কি এককালীন সময় শেষে মেয়াদ শেষে কি করে সুদ সহ টাকা ফেরত পায়। বুঝতে পারছো? তাহলে এটাকে আমরা বলি জি কি, স্যার। এবং এটা কিন্তু একবারে ভেঙে ফেলা যায় না। এটা কিন্তু সেই ইসের মতো, স্থায়ী হিসাবের মতো। বুঝতে পারছো? কিন্তু স্থায়ী হিসাবে টাকা তো এককালীন জমা দেওয়া লাগে, এটা এককালীন না। এটা ভেঙে ভেঙে টাকা জমা দিতে হবে, একবারে টাকা ফেরত নিতে হবে। বুঝতে পারছো? এর জন্য এর নাম কি ডিপিএস হিসাব, ডিপোজিট ডিপোজিট পেনশন স্কিম। স্কিম। কথা বুঝতে পারছো? এটা ফিক্সড ডিপোজিট। তারপরে কে বোঝানো পড়তেছিল? রাতুল। এবার এটা পড়ো। আবু হানিফ কই? আবু হানিফ, আবু হানিফ শুনতে পাচ্ছ? জি স্যার। রেসপন্স করতে হবে খুব দ্রুত বাবা, ক্লাসের টাইম চলে যাচ্ছে। ঋণ আমানত হিসাবটা পড়ো,
প্রত্যেকে ক্লাসে রেসপন্স করতে হবে। পড়ো 8 নম্বর পড়ো, 8 নম্বর। কই হানিফ, দ্রুত পড়ো না কেন? 8 নম্বরটা পড়ো। ঋণ আমানত। জি জি জি, ঋণ আমানত হিসাব। কি বই খোলো না এখনো? কোন ব্যবসায়ী শিল্পপতি বা অন্য যে কোনো ঋণ গ্রহীতা ব্যাংক হতে ঋণ গ্রহণ করলে ব্যাংক নগদ অর্থে ঋণ প্রদান না করে গ্রাহকের হিসাব টাকা স্থানান্তর করে। ঋণ গ্রহীতা তার প্রয়োজন অনুযায়ী উক্ত হিসাব হতে চেক কেটে টাকা উত্তোলন করে। চেকের মাধ্যমে উক্ত টাকা উত্তোলন করে বিদায় পুনরায় কোনো না কোনো ব্যাংকে জমার মাধ্যমে তুলনাভাবে ঋণ আমানত সৃষ্টি হয়। আচ্ছা, এই কথার অর্থ কি? ঋণ আমানত। আচ্ছা, আমানত বলতে কি বুঝি আমরা? ব্যাংকে যে টাকা জমা রাখি। আর ঋণ বলতে কি বুঝি? ব্যাংকের কাছ থেকে আমরা যে টাকাটা ধার নিই। ব্যাংকের কাছ থেকে কি করি আমরা? যে টাকাটা ধার নিই সেটাকে আমরা বলি কি? ঋণ। ঠিক আছে? এখন খেয়াল করো, তাহলে এবার ঋণ থেকে আবার আমানত কিভাবে তৈরি করে ব্যাংক? আচ্ছা, বুঝছো বিষয় করে? এখন এইটা সিস্টেম আছে, ব্যাংক আবার কি কিছু কিছু বিষয় চালু করছে। কিভাবে? তুমি মনে করো ব্যাংকের কাছে ঋণের জন্য আবেদন করলে, ঠিক আছে? এখন ব্যাংক কিন্তু তোমাকে সরাসরি ঋণ দিতে পারতো, কিন্তু কি ব্যাংক কিন্তু তোমাকে সরাসরি ঋণ দিচ্ছে না। কি করতেছে? বলতেছে আমাদের এখানে আগে একটা অ্যাকাউন্ট খোলেন। কি করলো? তুমি একটা অ্যাকাউন্ট খুললে, ঠিক আছে? তাহলে তুমি কিন্তু অলরেডি একটা আমানত খুলে ফেললে, আমানত সৃষ্টি করে ফেললে। এবার কি করলো ওরা? যে ঋণের টাকা তোমাকে কি করলো, যখন টাকাটা দিল তখন তোমাকে নগদে না দিয়ে তোমার ওই অ্যাকাউন্টে দিয়ে দিল। এখন প্রশ্ন আছে কি, যে তোমার মানে তুমি তো সব টাকার একবারে তুলে নিয়ে আসবা না। তোমার হয়তো বা কি কিছু টাকা লাগবে, কিছু টাকা রাখবা, কিছু টাকা লাগবে, কিছু টাকা রাখবা, এরকম আছে না? এবার তুমি কি করলে? ওখান থেকে ধরো কি তুমি 1 লাখ টাকা ঋণ নিয়েছো, সেখান থেকে তুমি 80,000 টাকা ব্যবহার করলে, 20,000 টাকা ওখানেই পড়ে থাকলো। তাহলে ওইটা আমানত তৈরি হয়ে গেল না ওদের কাছে? এই জন্য এটাকে বলা হচ্ছে ঋণ আমানত হিসেবে, মানে ঋণ দিয়ে সেখান থেকে আবার আমানত তৈরি করতেছে। কি চালাক দেখছো? আমানত তো এমনি তো চলতি সঞ্চয় এরকম ডিপোজিট পেনশন মেশন তো আছেই, আবার ঋণ দিয়েও আমানত তৈরি করতেছে। কি চালাক ব্যাংক নাকি? আচ্ছা, আবু হানিফ এটা পড়ছো? কৌশিক? জি স্যার। কৌশিক এটা পড়ো, 9 নম্বরটা পড়ো তো, রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট। এটা খুব গুরুত্বপূর্ণ, RFCD, এটা ভালো করে পড়ো। রেসিডেন্ট ফরেন কারেন্ট ডিপোজিট কারেন্সি হিসাব ডিপোজিট, সাধারণ কারেন্সি কারেন্সি ডিপোজিট জি জি জি। সাধারণত যেসব বাংলাদেশি নাগরিকদের জন্য তৈরি সাধারণত সেসব বাংলাদেশি নাগরিকদের জন্য তৈরি যারা নিয়মিত বিদেশ সফর করেন। এই জায়গাটা আগে সফরে এই কথাটা আগে মন দিয়ে শোনো, যে এই হিসাবটা তাদের জন্য কি তৈরি, যারা কি বাংলাদেশি নাগরিক। কিসে? বাংলাদেশি নাগরিক, কিন্তু তারা আবার কি নিয়মিত যারা বিদেশে সফর করেন, বিদেশে যাওয়া আসা করেন, এরকম ব্যক্তিদের জন্য কি এটা বেশি প্রয়োজন। ঠিক আছে, তারপর পড়ো। বৈদেশিক সফরে সরকারি বৈদেশিক মুদ্রা ব্যবহারের কোটা অনেক সময় নিয়মিত সফরকারীদের জন্য পর্যাপ্ত না হওয়ায় এই হিসাবে বিশেষ ভূমিকা রাখে। সাধারণত আমদানি ও রপ্তানিকারীরা এবং বিদেশি কোম্পানির সাথে ব্যবসায় এবং উপদেশমূলক সেবা নিযুক্ত ব্যক্তিবর্গ এই হিসাবে সুবিধা নিয়ে থাকে। কথা কি বুঝতে পারছো তোমরা? তাহলে এখানে বলছে কি, যে সাধারণত কি যে সকল ব্যক্তিগণ কি আমদানি রপ্তানিকারক যারা তারা বিদেশ থেকে টাকা আমদানি মানে এই পণ্য আমদানি রপ্তানি করতে হয় না, তো তাদের কি করে এই রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট থাকলে তাদেরকে নির্দিষ্ট পরিমাণ টাকার বেশি তুমি নিতে পারবে না এখান থেকে। ঠিক আছে, তো কারেন্সি বেশি নিতে পারবে না, তখন কি করতে হবে তোমাকে? এই হিসাব থাকলে বিদেশে বসে কি তুমি টাকা সংগ্রহ করতে পারবা, তোমার প্রয়োজনীয় জিনিসপত্র তুমি টাকা পয়সা তুমি সংগ্রহ করতে পারবে। এইটা হলো আমাদের কি রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট। রেসিডেন্ট মানে কি বিদেশে নাকি, সরি রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট আর কি। ঠিক আছে, ফরেন মানে বিদেশে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যারা বিদেশে কি রেসিডেন্ট করে থাকে, আবাসিক আর কি অনেকটা বলা যায়।
তাহলে এই আছে মোটামুটি কাজ। তাহলে আমাদের যেটুকুনি আমরা পড়লাম এইটুকুনি আমাদের মোটামুটি বাড়ি কাজ থাকলো। এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, এটুকুনি আমরা তারপরে। স্যার আমি তো একটু দেরি করে আসছিলাম, আমার রোলটা কি লিখছেন প্রেজেন্ট? আপনি যেন আবির না, আমি লিখছি কাকে দেখো, রোলটা লেখা কৌশিক, হয়নি। আবির, হানিফ, রাতুল, শাহিন, সিফাত, নিয়ন। তোমাদের কিন্তু রোল নাম্বার আমি পাইনি, শুধু হানিফের রোল নাম্বার পাইছি 44। স্যার আমার রোল নাম্বার দেওয়া আছে 1। স্যার আমার রোল নাম্বার 27। 25 এবং ওই যে আবির 25, জি হানিফ স্যার। কত? স্যার আমার রোল 27। আচ্ছা একটা মিনিট, হানিফ বলো। জি হানিফ স্যার। কত তোমার? স্যার 44 স্যার। 44 এখনো আছে। রাতুল কত? স্যার আমার 43। 43। শাহিন কত? স্যার 6। 06। তারপরে সিফাত কত? স্যার 28। তোমাদের কি ওই পুরনো রোলই আছে নাকি? জি নিয়ন কত? স্যার। চেঞ্জ হইছে। নিয়ন কত? নিয়ন আমারটা চেঞ্জ হয়ে গেছে। নিয়ন স্যার কত? 33। 33। তোমাদের তো সে 9 স্যার আমার রোলই তো মনে আছে। স্যার আমারটা স্যার, চেঞ্জ আমারটা হয়েছে change হয়ে গেছে। 27। আচ্ছা আপনি এখন ক্লাসে আসছেন কেন? আপনাকে আমি আজকে প্রেজেন্ট দিব না। আপনি যখন ঠিক জাস্ট টাইমে ক্লাসে আসবেন সেদিন প্রেজেন্ট দিবেন। আপনি ক্লাস টাইম জি শেষ, এখন স্যার। আপনি আসবেন, এসে ও আপনি তো প্রেজেন্ট দেখি দিবেন, ব্যাংকের মতো ঠিক চালাক। আছে? হ্যাঁ, তুমি তো ব্যাংকের মতো চালাক হইলে হবে না, ঋণ আমানত হিসাব করলে তো আমরা ধরে ফেলবো নাকি? আর আমরা আরে তো একটু আগে পড়ে তাকবীর। ফেলছি। হ্যাঁ স্যার। কথা বুঝছো? আগামী দিন তুমি স্যার টাইমলি আমার আসবা। রোলটা নেন। হ্যাঁ কৌশিক, তো তুমি এক এক বললে না সিরিয়াল, হ্যাঁ স্যার, সিরিয়াল নাম্বার 1। বুঝছো তাকবীর? তুমি আগামী দিন আসবা, এসে বলবা স্যার আপনি আমার আগের দিনেরটা দিয়ে দেন, সেটা আমি দিয়ে দেবো। বুঝছো তাকবীর? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এই জন্য টাইমলি ক্লাসে আসবা। জি স্যার। তো এই ছিল আজকের মতো আমাদের কি লেখাপড়া। তোমরা অবশ্যই বাড়ি কাজগুলো ঠিকঠাক মতো করবা। হ্যাঁ, আর ক্লাস করবা। ক্লাস না করলে আসলে সমস্যা, ক্লাসটা করা খুবই জরুরি।